নমস্কার, আমি শ্রেয়সী। পজিটিভ বার্তা অনুষ্ঠিত যে বিকাশ টক শো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে চলে এসেছি আপনাদের সামনে। একই সময়ে আপনাদের সুবিধা অসুবিধা এবং পজিটিভ বার্তা অনুষ্ঠিত বিকাশ টক শো অনুষ্ঠান থেকে আপনাদের সেই সুবিধা অসুবিধা যাতে সলভ হয় এবং আপনারা যাতে একটা সোজাভাবে পথ চলার দিশা খুঁজে পান, সমস্ত কিছু নিয়েই আজকে আলোচনা করতে। আজকে আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জীবনের একটা অঙ্গ হচ্ছে হাইপার টেনশন। সেই হাইপার টেনশন আমাদের শরীরে কতটা প্রভাব ফেলছে, কতটা আমাদের শরীরকে ক্ষতি করছে, সেটা কোনো ভালো কাজেই হোক বা কোনো খারাপ কাজেই হোক, যে আমাদের একটা টেনশন কথায় কথায় ছোট থেকে বড় সকলের মধ্যেই যে চলে আসছে, সেই হাইপার টেনশনই হোক বা এমনি একটু টেনশনই হোক, কালকে আমার এক্সাম সেই নিয়ে টেনশন, কালকে বাড়িতে লোক আসবে সেই নিয়ে টেনশন, সবেতেই আমাদের টেনশন। সেই সমস্ত নিয়ে কথা বলবো আজকে আমরা। সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেসব নিয়েও আলোচনা করব। মানুষ আমাদের অভ্যাস পরিবর্তন করলে এই সমস্ত টেনশনের হাত থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। আপনারা সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত পুরো বিষয়টা শুনবেন। আজকে এই আলোচনার মাঝে আমরা পেয়ে গেছি আমাদের ফার্মাসি কলেজের লেকচার সুদীপ্ত ঘোষ স্যারকে। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। বিকাশ টক শো অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। ছোট থেকে বড় শুরু করে সকলের মধ্যেই একটা টেনশন কাজ করে। কালকে আমার এক্সাম, সেই নিয়ে টেনশন। কোথাও একটা, অনেকে আছে কোথাও একটা যাবে, সেই নিয়ে টেনশন। কোন একটা কম্পিটিশনে নামবে, তার আগে টেনশন। এই হাইপার টেনশন আসলে কি? নমস্কার, আমি হলাম সুদীপ্ত ঘোষ, শান্তিনিকেতন ফার্মাসি কলেজের একজন লেকচারার। ম্যাডাম কোশ্চেন করলেন হাইপার টেনশন। এটা বর্তমান যুগে একটা খুবই মারাত্মক জিনিস। হাইপার টেনশন হঠাৎ করে বলছে, কেউ শুনছে আজকে রাত্রে ঘুমালো, কালকে সকালে মারা গেছে। কী হয়েছে? হঠাৎ স্ট্রোক হয়ে গেছে। কী করে স্ট্রোক হলো কিছু বোঝা যাচ্ছে না। ডাক্তার কাছে যেতে, ডাক্তার বলে স্ট্রোক হয়ে গেছে। কি না, ব্লাড প্রেশার বেড়ে গেছিলো। এবার ব্লাড প্রেশার বাড়াটাই হচ্ছে হাইপার টেনশন। ব্লাড প্রেশার, সাপোজ ধরো আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80 mmHg। এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার। এবার 120টা কি, মেডিকেলের ভাষায় 120 হচ্ছে সিস্টোলিক, আর নিচে যেটা থাকে 80 ওটা হচ্ছে ডায়াস্টোলিক। এবার সিস্টোলিক ডায়াস্টোলিক দুটো নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের 120/80। ওটা যখনই বেড়ে যাবে তখনই হচ্ছে হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন। একদমই তাই। যার কবল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্যার, আর একটি জানার বিষয়, সেটা হচ্ছে হাইপার টেনশন হলে আমাদের সাধারণত কি ধরনের সমস্যা হতে পারে, কি ধরনের সমস্যার আমরা সম্মুখীন হতে পারি? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করেছেন ম্যাডাম। মানে হাইপার টেনশন হলে কি সমস্যা কি আর তার সমাধানই বা কী আছে? মেনলি হাইপার টেনশন হলে আগে থেকে আমরা কিছু বুঝতে পারবো না। ওই জন্য হাইপার টেনশনকে বলা হয় সাইলেন্ট কিলার। এবার কি সমস্যা হতে পারে বলতে, হঠাৎ করে স্ট্রোক হয়ে যেতে পারে, তারপর নেক্সট স্টেজ কিডনি ফেল হতে পারে, বা হার্ট অ্যাটাক হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। নর্মাল আমাদের রেঞ্জ 120/80, ওটা যখনই 120/80 হচ্ছে নর্মাল, যখন 140/85 বা 90 তার আপার চলে যাচ্ছে, তখনই এই প্রবলেমগুলো আসে। হাইপারটেনশন হলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে এবং হাইপারটেনশন কি, এই সমস্ত কিছু তো জানলাম। জানার আকুলতা যে বেড়েই চলেছে আমার, সেটা আমার এবং আমার দর্শক বন্ধুদের, সেটা তো স্যারের কাছ থেকে পরপর যে প্রশ্ন করছি সেখান থেকেই বোঝা যাচ্ছে। আরও অনেক কিছু বিষয় জানার আছে আপনার কাছে। তাই সাধারণ মানুষের জন্য এই যে হাইপারটেনশন হচ্ছে এবং এই ধরনের সমস্যা হচ্ছে, এই হাইপারটেনশন হওয়ার মূল কারণ কি? কি কি কারণে হাইপারটেনশন হতে পারে? হাইপার টেনশন হতে পারে মূল এর কারণ হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। আমরা প্রত্যেকে এখন ফাস্টফুড খাবো বা শাকসবজি খাবো না, একটু লাইফস্টাইলকে চেঞ্জ করব, সকালে একটু দেরি করে খাবো, এরকম নানা রকম চিন্তাভাবনা মানুষের শরীরে আছে। মানুষের চিন্তাভাবনাই এখন চেঞ্জ হয়ে গেছে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। একটু হাঁটাহাঁটি করবো না, সবসময় বাইক চালাবো, সবসময় কারের মাধ্যমে যাতায়াত করবো, একটু হাঁটাহাঁটি করবো না, এইসব কারণে হাইপার টেনশন বেড়ে যাচ্ছে। একদমই তাই। আমাদের সকালবেলায় উঠে প্রাতঃভ্রমণ এবং আর একটা কথা বলি ম্যাডাম, হ্যাঁ বলুন। ওই
কিছু ব্যক্তি আছে এখন ধূমপান বা মদ্যপান করবে, এটা একটা এখন রেগুলারিটি হয়ে গেছে, মানে প্রতিদিনই Fashion। ফ্যাশন হয়ে গেছে একটা। এই জন্যই মেনলি হাইপারটেনশনটা বেড়ে যাচ্ছে প্রত্যেক মানুষের। একদমই তাই। আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলকে আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদেরকে ভালো লাগার জন্য, আমাদের সমাজকে ভালো লাগার জন্য। দৈনন্দিন যে আমাদের ডেইলি রুটিন রয়েছে সেখান থেকে কিছু সময় বের করে আমাদেরকে নিজেদের জন্য রাখতে হবে। সেখান থেকে আমাদের স্যারের কথা অনুযায়ী আমাদেরকে ভালো খাবার দাবার খেতে হবে, হেলদি খাবার খেতে হবে এবং তার সঙ্গে একটু এক্সারসাইজ, এটা আমাদেরকে করতেই হবে নিয়মিত। স্যার, আরেকটি বিষয় জানবো, এই হাইপারটেনশন নিয়ন্ত্রণের জন্য মানুষের কি কি করণীয়? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। কি কি করণীয় আছে? মেনলি স্বাস্থ্যকর খাবার খেতে হবে। স্বাস্থ্যকর খাবার মানে এটা নয় যে ফাস্ট ফুড খেতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, লবণ জাতীয় খাবার কম খেতে হবে, সুগার জাতীয় খাবার একটু কম খেতে হবে। এগুলাই মেনলি মেনটেন করতে হবে। অ্যালকোহল বা ধূমপান থেকে বিরত থাকতে হবে। এগুলোই মেনলি করতে হবে। নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে, সাইক্লিং করতে হবে, এগুলোই করতে হবে ম্যাডাম। একদমই তাই। এবং তার সঙ্গে যদি করা যায় যে একটা নিয়মিত রক্তচাপ যে পরীক্ষা। হ্যাঁ, ওটা যদি নিয়মিত করা যেতে পারে তাহলে আপনি বুঝতেই পারবেন যে কখন ব্লাডটা বাড়ছে, ব্লাড প্রেশারটা, বা কখন কমছে। কারণ ওটা তো সাইলেন্ট কিলার বলা হয়, কখন বেড়ে যাবে তাকে বুঝতে পারবে না। না, আমরা যদি এবার একটা ডেইলি চেক আপের মধ্যে থাকি বা হ্যাঁ, একদিন দুদিন অন্তর, তাহলে আমাদের নিজেদের একদম শরীর একদম কি একদম কন্ডিশনে রয়েছে আমরা সেটা জানতে পারবো। অবশ্যই। আরেকটি জানার বিষয়, উচ্চ রক্তচাপ কি সম্পূর্ণভাবে নির্মূল হতে পারে? এটা সবাই একটা জিজ্ঞাসা করে যে, আমার কাছে এর অনেকেই জিজ্ঞাসা করেছে যে হাইপারটেনশন হলে কি ওষুধ খেতে হবে, বা এটার কি কোনো উপসর্গ দেখা যায়? হুম। এটা তো উপসর্গ তো মেনলি দেখাই যায় না, কারণ এটাকেই বলা হয় সাইলেন্ট কিলার। উপসর্গ কিছুই একদমই বোঝা তাই। যায় না। মেনলি তাও বোঝা যায় যে আমার মাথাটা ঝিমঝিম করছে, বা আমি হাঁটতে গেলে দুর্বল লাগছে, বা আমার বুকটা ধড়ফড় করছে। এই কথাগুলো পাবলিক প্লেসে খুব শোনা যায়। তখনই বোঝা যায় যে, তখনই আমি পরামর্শ দিই, আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে ডক্টরের কাছে যান, আপনি ব্লাড প্রেশারটা চেক করুন, আর দেখুন ব্লাড প্রেশারটা হাই হয়েছে না লো হয়েছে না কি হয়েছে দেখুন। তখন ডাক্তার কাছে সে যায়। ডাক্তার কাছে যদি ডাক্তারবাবু যদি বলেন যে ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, আপনাকে এইগুলো মেনটেন করতে হবে, তাহলে ও বাড়ি এসে ওগুলো মেনটেন করলে মোটামুটি সেটা কিওর হয়ে যাবে। একদমই তাই। আহ, স্যার আগেও বলেছেন যে উম, আমাদের খাওয়া দাওয়ার যে ব্যাড হ্যাবিট সেগুলি আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমি তা এর মানে এরপরেও আমি আরেকবার স্যারের কাছ থেকে জেনে নেব, সাধারণত কি কি খাবার আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে? মেনলি আমাদের পটাশিয়ামযুক্ত খাবার খেতে হবে। যেমন কমলালেবু খেতে হবে, আলু খেতে হবে, মানে পটাশিয়ামযুক্ত খাবার খেতে হবে। মুক্ত খাবার খেতে হবে, যেগুলোতে লবণ কম থাকে ওই সব খাবার খেতে হবে। ফলমূল একটু খেতে হবে, শাকসবজি একটু খেতে হবে। অ্যালকোহল খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, এইসব মেনটেন করতে হবে। একদমই তাই। আমাদেরকে নিজেদেরকে একটু ফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে। নিজেদেরকেই সুস্থ রাখতে হবে এবং তার সাথে সাথে আমাদের সমাজকে সুস্থ রাখতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমাদের সমাজকে। স্যার, আরেকটি, এই যে আমরা যখন ডেলি হোক বা একদিন দুদিন অন্তরই হোক, আমরা যখন উচ্চ রক্তচাপ দেখবো, হ্যাঁ, পরীক্ষা করব, মানে এটা আমরা কি মাত্রায় থাকলে আমরা এটা একজন চিকিৎসকের পরামর্শ নেব? হ্যাঁ, এটা সাধারণ পাবলিককে জানা খুবই জরুরি। কারণ একটা মানুষ জানতে পারে না যে তার কখন যাওয়া উচিত বা কখন কি করা উচিত। মেনলি আমাদের নর্মাল রেঞ্জ আমি আগেই বলেছি 120/80 mm এইচজি, এটা হচ্ছে মানুষের শরীরে ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ। এবার ওটা যখন একটু হাই হয়ে যাবে, বিলো 140/85, ওটাকে বলা হচ্ছে প্রি হাইপার টেনশন। যখন ব্লাড প্রেশারটা 180 বা তার আপ হয়ে যাবে, তখন ওটাকে খুব রিস্ক, ওটায় হঠাৎ স্ট্রোকও হতে পারে বা কিছু। যখন 140-এর ওপরে হবে হাইপার টেনশনটা, তখন বলা হচ্ছে স্টেজ 1। 140/85 যখন ওপরে যাবে তখন ওটাকে বলা হচ্ছে স্টেজ 1। নেক্সট 160/90 যখন ওপরে যাবে ওটা বলা হচ্ছে স্টেজ 2। তখনই কিন্তু ডক্টরবাবুর কাছে এবং পরামর্শ নিতে হবে, এবং ওষুধ যদি ডক্টরবাবু ভাবেন যে ওষুধ দিতে হবে তাহলে ওষুধ খেতে হবে, রেগুলারিটি করতে হবে। একদমই তাই। আমাদের একটা ডেইলি চেক আপের মধ্যে থাকতে হবে আমাদেরকে সুস্থ রাখার জন্য। আমরা তো স্যারের কাছ থেকে শুনে নিয়েছি কি ধরনের খাবার খেলে আমরা সুস্থ থাকবো এবং কি ধরনের খাবার না
আমাদেরকে ত্যাগ করতে হবে নিজেদেরকে সুস্থ রাখার জন্য। এর সাথে সাথে আমি আরেকটি কথা স্যারের কাছ থেকে জানতে চাইবো, সেটি হচ্ছে যে খাবারের সাথে সাথে সারাদিনে আমাদের কত লিটার জল খাওয়া স্যার প্রয়োজন? একদম। কত লিটার জল খাওয়া প্রয়োজন এটা বলি আমি। কত লিটার বলতে একটা সাধারণ মানুষের জল পান করা উচিত সারাদিনে 4 থেকে 5 লিটার। এবার ওটা দেখতে হবে যে ও কিডনি পেশেন্ট বা কিডনির কোনো সমস্যা আছে, কারণ কিডনি যদি সমস্যা থাকে তাহলে কিন্তু সে এতটা জল খেতে পারবে না, কারণ একদমই তাই। কিডনির কাজ হচ্ছে ফিল্টার করা ব্লাডটাকে, ও ফিল্টার করতে পারবে না কিডনি। ওই জন্য ওকে চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে যে আমার কিডনির সমস্যা আছে, আমি কতটা জল খাবো, বা আমার কিডনির সমস্যা নেই, আমি কতটা জল খাবো, এবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে। একদমই তাই। উচ্চ রক্তচাপ এমন একটি বিষয় যেটা বয়স্কদের মধ্যে তো রয়েছে, প্রাপ্তবয়স্কদের মধ্যেও রয়েছে, কিন্তু স্যার এটা কি শুধুমাত্র বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে সীমাবদ্ধ, না সকল স্তর ছোট থেকে শুরু করে বয়স্ক সকল স্তরের মধ্যেই এই রোগ দানা বাঁধছে? না বলি, এটা শুধুমাত্র বয়স্কদের মধ্যেই কিন্তু নয়। মেনলি এখন আমি আমার চোখে এখন দেখছি আমি যে প্রায় 20-22 বছর বয়স থেকেই ব্লাড প্রেশার হাই। হঠাৎ কেন কি হয়ে গেল, স্ট্রেসের জন্য ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম চাপ। 20-22 হয়ে গেলে ছেলেদের একটা টেন্ডেন্সি থাকে যে কিছু করতে হবে, জব পেতে হবে বা কোথাও কাজ করতে হবে, মানসিক একটা চাপ থাকে। ওই মানসিক চাপ থেকে কিন্তু ওর প্রেশার হাই হয়ে যাচ্ছে, তখনই ওর বিভিন্ন রকম শরীরে সমস্যা হচ্ছে। শুধু আগেকার যুগের লোকরা ভাবতো যে একটু বয়স হলেই ব্লাড প্রেশার বাড়বে, তখন মানসিক চাপ আসতো। কিন্তু এখন এই হ্যাবিটটা হয়ে গেছে যে 20 বছর বা 22 বছর থেকে ওদের মানসিক চাপ এত আসছে, বা ওরা অ্যালকোহল বা ধূমপান এত পরিমাণ করছে যে ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। একদমই তাই। উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশন শুধুমাত্র যে বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, ছোট থেকে শুরু করে বড় সকলের মধ্যেই রয়েছে এই হাইপারটেনশনের একটা বিষয়। আপনাদেরকে সুস্থ থাকতে গেলে হাইপারটেনশন থেকে বেরিয়ে আসতে হবে। স্যার, আহ, আপনার কাছ থেকেই শুনছিলাম যে বয়স্কদের মধ্যে যে শুধুমাত্র উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশন রয়েছে তা নয়, একটা প্রাপ্তবয়স্ক পর্যায় থেকেই মানুষের যে চিন্তাধারা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা টেনশন এই কম্পিটিশনের যুগে, সেখান থেকেও একটা হাইপারটেনশনের প্রবণতা চলে আসছে। এই মানসিক চাপ কিভাবে উচ্চ রক্তচাপ বাড়াতে পারে? আচ্ছা বলি ম্যাডাম, মানসিক চাপ বা স্ট্রেস হলে আমাদের শরীরে কিন্তু কর্টিজল বা অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হয়। এবার অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হলে আমাদের কি হয়, হার্টে গিয়ে ওটা এফেক্ট করে, হার্ট ব্লক করে দেয়। হার্ট ব্লক হলেই ব্লাড প্রেশারটা ইনক্রিজ করবে, তখনই কিন্তু উচ্চ রক্তচাপটা বাড়বে, উচ্চ রক্তচাপ হবে, মানে যেটাকে আমরা বলি ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, ওটাই হয়। একদমই তাই। স্যারের কাছ থেকে আমরা শুনে নিলাম অতি মূল্যবান বক্তব্য এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। আপনিও চাইলে আসতে পারেন এরকম কোনো একটা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সাথে। ম্যাডাম আর একটা আমার অ্যান্সার বলতে আমার একটা বলার আছে, যে কিছু জনের হ্যাবিট আছে যে একবার ওষুধ খেলে কি ওটা কন্টিনিউ করতে হবে। কিছু জনের প্রশ্ন আছে যে আমি প্রেশার ওষুধ খাচ্ছি, ওটাকে আমার কন্টিনিউ করতে হবে, না কিছুদিন খেয়ে বন্ধ করে দিলে হবে। এবার মেনলি আমি বলি যে কন্টিনিউ করতে হবে বলতে এটা কোনো ব্যাপার নেই যে কন্টিনিউ করতে হবে, এটা কোনো মানে নিয়ম নেই, বা যে কন্টিনিউ, এটা ডক্টরের সঙ্গে পরামর্শ করলেই ওনারাই বলে দেবেন যে আপনি এই ডোজটা এখন নিচ্ছেন, ঠিক আছে ওটা খান, আপনি লাইফস্টাইল চেঞ্জ করুন। তারপর ধর 5 mg আছে, ওটা কমিয়ে 2 mg দেবে, 2 mg কমিয়ে 1 mg দেবে। নেক্সট দেখবে যে না ঠিক আছে এখন মোটামুটি ঠিক আছে, আপনি লাইফস্টাইল এরকম চেঞ্জ করে রাখুন, হ্যাঁ এরকম খাওয়া দাওয়া করুন, তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনাকে ওষুধ খেতে হবে না। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ। আমাদের প্রত্যেকের জীবনই এটা কোনো না কোনো দিন এসছে এবং কোনো না কোনো ভাবে রিলেটেড। সুতরাং আমাদেরকে এই উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশন থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদেরকে সুস্থ রাখতে হবে। আমরা স্যারের থেকে জেনে নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এবং স্যার আমাদেরকে খুব ডিটেলসে আমাদের লাইফস্টাইল কিভাবে করতে হবে, কিভাবে কি ধরনের খাবার দাবার আমাদেরকে খেতে হবে, কিভাবে আমাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যেতে হবে, সবকিছুই আমরা আজকে স্যারের কাছ থেকে শুনে নিয়েছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে এরকম কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আবারও স্যারকে পেয়ে যাব, সে নিয়ে কোনো সন্দেহই নেই। আমাদের আলোচনা শেষ তো হবে না, জানার কৌতূহল ক্রমশই আমাদেরকে
এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা একটার পর একটা বিষয় নিয়ে এই শোতে উপস্থিত হচ্ছি। চাইলে আপনিও পারেন এরকম কোনো একটি বিষয় নিয়ে আমাদের আলোচনায় আসতে। আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি রয়েছে, আপনিও পারেন সমাজে সেই পজিটিভ এনার্জি ছড়িয়ে দিতে। এই বিকাশ টক শো অনুষ্ঠানের আরো একটি পার্ট আছে, সেটি হচ্ছে কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনের মাধ্যমে আপনি আপনার যে ছোট্ট সংস্থা আছে বা ছোট্ট পরিবার আছে বা ছোট্ট যে কাজের জায়গা আছে সেটাকে বিস্তারিত করতে পারেন।